এবং শুভেচ্ছা নেবেন। আমাদের বাংলাদেশের রাজনীতির যে আলোচনা সেটি এখনো লন্ডনের ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠক থেকে বেরোতে পারেনি। নতুন নতুন তথ্য আসছে, নতুন নতুন বিশ্লেষণ আসছে এবং আহ, এই যে গত 10 মাসে ডক্টর ইউনূসের অপশাসন দুঃশাসনের বিরুদ্ধে মাঝে মধ্যে বিএনপির নেতৃবৃন্দ যে স্ট্যান্ডটা নিয়েছিলেন এবং রাজনীতিতে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের যে জায়গা তৈরি করেছিলেন, বিশেষ করে মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমেদ, দুদু ভাই, এরকম অনেক নেতা কিন্তু, রিজভী ভাইও মাঝে মধ্যে অনেক স্ট্যান্ড নিচ্ছিলেন, অনেক ভালো কথা বলছিলেন, যেটা জনগণ প্রশংসা করছিল। একদিকে বিএনপির চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত যেভাবে বিস্তৃত হয়েছে এবং হচ্ছে, তাতে সাধারণ মানুষ যারা 5ই আগস্টের পরিবর্তনের সময় মনে করেছিল যে আগামীতে হয়তো বিএনপি আসতে পারে ক্ষমতায়, সেই মানুষগুলোর বিএনপি সম্পর্কে একটা মোহভঙ্গ ঘটে গেছে। তারপরেও বিএনপির এই সেন্ট্রাল লিডারদের কথাবার্তায় মানুষজন মাঝে মধ্যে আশান্বিত হতো, মাঝে মধ্যে পছন্দ করত। কিন্তু হঠাৎ করে বিএনপি যেন একেবারে ইউটার্ন নিয়েছে। যে তারেক রহমান তারুণ্যের সমাবেশে এবং অন্যান্য সময়ে যে দৃঢ় কণ্ঠে ঘোষণা দিলেন 31শে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, এবং ডক্টর ইউনূসের সাথে কিছু ইস্যুতে একেবারে মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছিলেন, সেই তারা হঠাৎ করে এত আন্তরিকতার সাথে লন্ডনে কেন মিটিং করলেন, এটি নিয়ে বেশ কিছু চমকপ্রদ তথ্য আমাদের কাছে এসেছে। আপনারা জানেন এটা একটা বাস্তবতা। এটার প্রমাণ চাইতে পারেন বা নাও চাইতে পারেন যে বাংলাদেশের রাজনীতিতে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের একটা অলিখিত প্রভাব রয়ে গেছে। এই 1991 সালে জনপ্রত্যাশার বিপরীতে যে বিএনপি ক্ষমতা এসেছিল, কিংবা 2001 সালে বিএনপি যে ক্ষমতা এসেছিল, সেই ক্ষমতা আসার পেছনে ভারতের সাথে তাদের একটা সিক্রেট আন্ডারস্ট্যান্ডিং ছিল। কিন্তু দুইবারই বিএনপি ভারতের সাথে যে আন্ডারস্ট্যান্ডিং ছিল সেটা রক্ষা করতে পারেনি। দুইবারই, বিশেষ করে 2001 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশের মাটি থেকে ভারতের বিরুদ্ধে যেভাবে বিচ্ছিন্নতাবাদীদের উস্কে দেওয়া হয়েছে, এই যে 10 ট্রাক অস্ত্র ধরা পড়েছিল, এই সবই ভারতের বিরুদ্ধে। সুতরাং সেই থেকে ভারতের সাথে বিএনপির একটা সম্পর্কের টানাপোড়েন ছিল। এই যে লাস্ট 18 ইয়ার্স এর মতো, 18 বছর বিএনপির সাথে ভারতের সম্পর্কটা কিন্তু কখনোই পারস্পরিক বিশ্বস্ততার জায়গায় যায়নি। কিন্তু 2018 সালের পর থেকে বিএনপির কিছু নেতা এই সম্পর্কটাকে উন্নয়নের চেষ্টা করেছে এবং সর্বশেষ একটা জায়গায় এসেছিল যেখানে ভারত বলেছিল যে বাংলাদেশের যে সামনে যে নির্বাচন হবে, সেই নির্বাচনটা যদি ফেয়ার এবং ইনক্লুসিভ হয়, সেই নির্বাচনে যেই জিতে আসবে, যদি বিএনপি জিতে আসে জনগণের ভোটে, তাহলে ভারত বিএনপির সাথে কাজ করতে কোনো সমস্যা নেই বলেছিল। তো এরকম একটা অবস্থায় বিএনপি যখন আহ, ধরে নিলাম তৃণমূল পর্যায়ের সবকিছু, এই অন্যায়, আওয়ামী লীগের উপর নির্যাতন, এগুলোকে সাইডে রেখে বিএনপির কিছু কিছু নেতা কিন্তু একটা লজিক্যাল স্ট্যান্ড নিচ্ছিল তাদের কথাবার্তায়। কিন্তু রাজনীতিতে এই যে বিএনপির সাথে ভারতের একটা আন্ডারস্ট্যান্ডিং, এইটা আবার অনেকেই পছন্দ করেনি। বিশেষ করে আমাদের মধ্যপ্রাচ্যের কিছু দেশ, তারা তারা বিএনপির নেতৃত্বকে, টু বি ভেরি স্পেসিফিক, তারা থিঙ্ক ট্যাঙ্ক আরো স্পেসিফিক হয়তো বেগম খালেদা জিয়াকে এবং তার আশেপাশের কিছু মানুষকে বুঝিয়েছে যে বিএনপির রাজনীতির মূলটা হলো ভারত বিরোধিতা, অন অফ দ্য পিলার্স। এবং বিএনপি ভারত বিরোধিতা করেই এতদিন রাজনীতি করে এসেছে এবং বাংলাদেশে ডক্টর ইউনূস আসার পরে তিনি নিজেও ভারত বিরোধিতাকে বিভিন্ন সময় উস্কে দিয়েছেন, আবার এখন ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট ডেভেলপ করেছে। সো এই সেন্টিমেন্টটাকে ধারণ করেই যেন বিএনপি রাজনীতি করে। এটা কিন্তু একটা মেজর শিফট। এই শিফটিং এর জায়গা থেকেই বেগম খালেদা জিয়া তারেক রহমানকে বার্তা পাঠিয়েছেন যেন ডক্টর ইউনূসের সাথে লন্ডনে মিটিং করে। এই যে
ভারতের সাথে একটা সুসম্পর্ক গড়ে তোলা দীর্ঘদিনের চেষ্টার পরে আবার সেই সম্পর্কটার থেকে ঠিক ইউটার্ন করে এখন ভারত বিরোধিতার দিকে যে বিএনপি গেল, বিশেষ করে তারেক রহমান গেল, এটার সাথে কিছু প্রভাবক হিসেবে কিছু মানুষও কাজ করেছে। তারেক রহমানদের এই অ্যান্টি ইন্ডিয়ান দিকে নিয়ে যাওয়ার সাথে জড়িত ছিল এই আমি বলি যে মার্কিন ইমপ্লান্ট ডক্টর খলিলুর রহমান, যিনি মাঝে মধ্যে বলে থাকেন আমাকে কি ডক্টর ইউনুস এনেছে, আমি কি ইউনুসরে পুছি, মানে সে ডাইরেক্ট ইমপ্লান্ট। সো এরকম একটা ধারণা তারেক রহমানদের দেওয়া হয়েছে যে তুমি অ্যান্টি ইন্ডিয়ান হও, বাট তোমাকে আমরা প্রো আমেরিকান করছি, কারণ ডক্টর ইউনুস নিজেই প্রো আমেরিকান। কিন্তু প্রো আমেরিকান না বলে আরো স্পেসিফিক বলা যায় প্রো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন। কিন্তু এখন কিন্তু এই সাউথ এশিয়ায় নতুন করে ট্রাম্পের পলিসি ফর্মুলেট করা হবে। পল কাপুর দায়িত্ব নিলে হি উইল হ্যাভ হিজ ওন পলিসি, যেটা ট্রাম্পের সাথে আলোচনা করে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের নতুন একটা পলিসি আসবে। সেই পলিসিটার সাথে বাইডেন পলিসির কতটা মিল থাকবে বা অমিল থাকবে সেটা আমাদের দেখার বিষয়। কিন্তু এই মুহূর্তে বিএনপির এই শিফটিংটা দলের ভেতরে কিন্তু একটা দ্বন্দ্বের সৃষ্টি করেছে। আওয়ামী লীগ বিএনপির একটা সুবিধা হলো যে এখানে কেন্দ্রীয় নেতৃত্ব, এখানে মানে ধরেন শেখ হাসিনার নেতৃত্ব বা খালেদা জিয়ার নেতৃত্ব বা তারেক রহমানের নেতৃত্ব, এই নেতৃত্বগুলো একদম খুব কনসলিডেটেড। আপনি যদি বিএনপি করতে চান তাহলে আপনাকে তারেক রহমানের নেতৃত্ব মেনেই রাজনীতি করতে হবে। আপনি যত বড় হেডমালা লোকই হন, এই পরিবারের বাইরে গিয়ে আপনি বেশি দূর যেতে পারবেন না। তো এই জায়গাটায় যারা এই 10 মাস রাজনীতি করলো বা তারও আগে, তারেক রহমান তো বিদেশে ছিলেন, দেশের ভেতরে যারা প্রতিকূল সব প্রতিকূলতা মেনে নিয়ে রাজনীতিগুলো করলেন, তারা অনেকেই একদম দেখবেন যে একদম চুপ করে গেছেন। তাদের এই গত 2-3 দিন ধরে কোনো তেমন কথা শুনছেন না। তো এই যে বিএনপির ভেতরে যে একটা আগুন, একজন সাংবাদিক বললেন সিডনি যে আগুন জ্বলে গেছে, যে এটা সত্যি যে বিএনপি এখন যেটা আলোচনায় আসছে যে বিএনপি কি ডক্টর ইউনূসের ট্রাপে পা দিলেন কিনা, বিএনপি কি এই যে ইউনূসের সাথে সমঝোতায় গিয়ে ভালো করলেন কিনা, বাংলাদেশে আদৌ রাজনীতি হবে কিনা। আজকেও আমার কাছে যে তথ্য আছে তাতে বাংলাদেশে এই ফেব্রুয়ারি মাসে কোনো নির্বাচন হবে না, বা টিল ফেব্রুয়ারি কোনো নির্বাচন হবে না। এই নির্বাচন নিয়ে অনেক রকমের খেলাধুলা হবে। এখনকার যে লেটেস্ট আন্ডারস্ট্যান্ডিং, ইউনূস এবং বিএনপি পাওয়ার শেয়ার করবে, এটা বিএনপির অনেকে পছন্দ করছে না। দ্য ওয়ে দে আর প্ল্যানিং টু শেয়ার দ্য পাওয়ার, এটা। এবং এখন দেখবেন যে তারেক জিয়ার খুব ঘনিষ্ঠ বন্ধু দাবি করেও একজন ইউটিউবার তারেক জিয়ার সে তারেক জিয়ার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে, যে তারেক জিয়া ইভেন গ্রাজুয়েশনও করেননি। তারেক জিয়ার সেই হাওয়া ভবনের দুর্নীতি নিয়ে আলোচনা আবার শুরু হয়েছে। এই প্রজন্ম জানে না যে হাওয়া ভবন নামে কি ভয়াবহ একটা দুর্নীতির ভবন প্রতিষ্ঠা করেছিল তারেক রহমান এবং তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন। এখন কথা হলো যে এই যে টোপটা দেয়া হলো, ইন্ডিয়ার বলয় থেকে বাইরে এনে প্রো আমেরিকান বলা হচ্ছে, এই টোপটা ডক্টর ইউনূস শিবির কেন দিলেন? ডক্টর ইউনূস কেন এত দূর দৌড়ে গিয়ে তারেক রহমানের সাথে দেখা করলেন? এটারও একটা কারণ আছে, কারণ ডক্টর ইউনূসের পায়ের নিচে এখন মাটি নেই। ডক্টর ইউনূস সারা জীবন যে বিশ্বব্যাপী সুনাম খ্যাতি অর্জন করেছিলেন, সবকিছু আজকে চ্যালেঞ্জড হয়েছে। আজকে বিদেশ তাকে প্রত্যাখ্যান করা শুরু করেছে। ব্রিটিশ প্রাইম মিনিস্টার তার সাথে দেখা করেনি, বিদেশের প্রচার মাধ্যমগুলো তার সমালোচনা করে আর্টিকেল ছাপছে। তো ডক্টর ইউনূসের বিরুদ্ধে তো এরকম হওয়ার কথা না। তিনি টের পাচ্ছেন তার পায়ের নিচে মাটি নেই। তিনি যাদের উপর নির্ভর করেছিলেন, যাদের তিনি তার নিয়োগকর্তা বলেন, ছাত্র জনতাদের সেই ছাত্র সমন্বয়ক, যদিও তিনি মিথ্যে বলেছেন যে তিনি এই 5ই আগস্টের আগে কিছুই জানতেন না, কিন্তু ছাত্র সমন্বয়কদের কথায় জানা গেছে যে তিনি আগস্ট মাসে এগুলো যোগাযোগ করেছেন। আমি জননেত্রী শেখ হাসিনার সূত্রে অনেক আগে থেকেই শুনেছি যে তিনি এই ষড়যন্ত্রটা দেশের বিরুদ্ধে করছেন। সো তিনি 2018 সাল থেকে একদম এই ষড়যন্ত্রটা শুরু হয়েছিল এবং ডক্টর ইউনূস ওয়াজ পার্ট অফ ইট একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং। তো ডক্টর ইউনূস যে যাদের উপরে ভিত্তি করে পরে এনসিপি করলেন, সেই এনসিপির ডাকে এখন 200 লোক আসে না। সো ডক্টর ইউনূসের তো সাপোর্ট নাই। ছাত্র জনতা যাদের বিভ্রান্ত করে জুলাই আগস্টের ষড়যন্ত্রের মাধ্যমে
সরকার অপসারণ করেছিল, সেই ছাত্র জনতা তো আর এই বাটপার ছাত্র সমন্বয়ক বা এনসিপির ডাকে আসে না। সো ইনুস এখন বুঝতে পারছে যে তার এখন কি হবে, তার সেফ এক্সিটের ব্যাপার আছে, তার ক্ষমতায় থাকার ব্যাপার আছে, তার বাংলাদেশে অনেকগুলো ব্যবসা আছে, তার গ্রামীণ ব্যাংক সারা দেশব্যাপী আছে। ইনুস জানে যে তার যদি এই প্রোটেকশন গুলো না থাকে তাহলে বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের কোনো শাখার একটা ইট পর্যন্ত আপনি খুঁজে পাবেন না, এরকম দিন বাংলাদেশে আসবে। তো এই আশঙ্কা থেকে তিনি মোটামুটি দৌড়ে চলে গেছেন, রীতিমতো তার বিরোধী পক্ষই হয়ে গেছিল প্রায়, সেই তারেক রহমানের কাছে গিয়ে দুজনে তারা একটা আন্ডারস্ট্যান্ডিং এ এসেছেন। এখন ওই মিটিং এর আরো দুই একটা বিষয়, আমি এর আগে ওই মিটিং এর সবকিছু কিন্তু বলেছিলাম এবং অনেকেই প্রশ্ন করেছেন যে 1-to-1 মানুষের মিটিং আমি কি করে জানলাম, আমি ওখানে জানলাম, কিন্তু এই রাজনৈতিক বৈঠকগুলো যে 1-to-1 হয়, এর আগে অনেক গ্রাউন্ড ওয়ার্ক হয়, ওখানে ঠিক করা থাকে কারা কথা, কোন বিষয় নিয়ে কথা হবে, কি কথা হবে। সো খুব কম গোপন রাজনৈতিক বৈঠকই দেখবেন, 1-to-1 বৈঠকই আছে পৃথিবীতে যার নিউজ ফাঁস হয়নি, মানে এটা কেউ না কেউ জানে। And আমার এই ইউটিউবিং করতে এসে আমার নিজেরই খুব অবাক লাগে যে আমি কি করে এত 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 সোর্সের সাথে জড়িয়ে গেলাম। And আমি শুধু চেষ্টা করি যে তথ্যটা পাই সেটা একটু মানে সত্যতা যাচাই করে নেবার, মানে এটা আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকে এবং আমি মনে করি যে অ্যাটলিস্ট 95% টাইম আমি আপনাদের সঠিক খবরটা দেই। তো যাই হোক, এই মিটিং এ তারেক রহমান একটা লিস্ট নিয়ে এসেছিলেন আওয়ামী লীগ নেতাদের, যে কাকে কাকে জরুরি ভিত্তিতে ফাঁসিতে ঝোলাতে হবে। এই লিস্টটাও তারেক রহমান কিন্তু ডক্টর ইউনূসকে দিয়েছেন। তো যাই হোক, এখন ডক্টর ইউনূস যে এই ছাত্রদের কাজে লাগালেন, বিএনপি তো সরকার বিরোধী আন্দোলনে সফল হচ্ছিল না, সুতরাং এই ছাত্রদের সামনে এনে জামাতকে আর শিবিরকে দিয়ে তাদের শক্তি জুগিয়ে জনগণকে বিভ্রান্ত করে এই জুলাই আগস্টের ষড়যন্ত্রের আন্দোলনটাকে সফল করা হয়েছিল। তো এখন এনসিপি তারা 10 মাস অনেক দাপটের সাথে ছিল, তাদের শুনেছি যে অনেক অনেক ধন সম্পত্তির মালিক হয়েছে, প্রচুর অর্থবিত্তের মালিক হয়েছে। কিছু টেলিফোন আলাপও আজকাল শুনতে পাচ্ছি, এই যে সারোয়ার তুষার নামে একজন এনসিপির কেন্দ্রীয় নেতা আছেন, আমাদের একজন সাংবাদিক বললেন সারোয়ার তুষার নাকি খুব সুন্দর কথা বলেন। তো আমি তার বক্তৃতাটাও শুনিনি কখনো, তো ফোন আলাপটা শুনলাম, একটা তরুণী তার সাথে কথা বলছে এবং মেয়েটার কণ্ঠটা আসলে খুব সুন্দর। তো দেখলাম যে সারোয়ার তুষার মেয়েটাকে ইনডিসেন্ট প্রপোজাল দিয়েছে এবং সেটা নিয়ে মেয়েটার সাথে একটা ফোন আলাপ হচ্ছে, মেয়েটা বোধহয় একটু রিয়াক্ট করেছে। তো এনসিপির নেতারা পরিবর্তনের কথা বলেছে, সংস্কারের কথা বলেছে, কিন্তু বাস্তবে তারা দুর্নীতিগ্রস্ত, বাস্তবে তাদের সাথে বর্তমানে ছাত্র জনতা তেমন নেই, তাদের চারিত্রিক দুর্বলতাটাও খুব প্রকটভাবে বেরিয়ে আসছে। সো এই অবস্থায় তাদের সামনে আসলে তারা অতীতের যে কোনো কিংস পার্টির মতো সমসাময়িক কালে, সেই ফেরদৌস কুরেশির বলেন বা এই 2024-এর আগের কিছু কিংস পার্টি, এই কিংস পার্টির মতো তারা ঝরে পড়ে যাবে, তাদের আগামীতে খুব নিকটে ভাগাড় ছাড়া আর কোথাও স্থান হবে না, রাজনৈতিক ভাগাড়ই তাদের নিয়তি। একটা হইতে পারে যদি কোনোদিন নির্বাচন হয় এবং তখন যদি ডক্টর ইউনূস বেঁচে থাকেন এবং এই প্রক্রিয়ার সাথে থাকেন, তিনি হয়তো বিএনপির হাত পা ধরে বা অন্যদের হাত পা ধরে ওদের জন্য 3-4টা আসনের জন্য নেগোশিয়েট করতে পারেন। কিন্তু এনসিপি যে বিপুল সম্ভাবনার স্বপ্ন দেখে এই দলটি করেছিল, সে গুড়ে বালি। ওই এনসিপির কিছু নেতা, ওদের কেউ এখন পুষে না। এটা হার্ড টু অ্যাকসেপ্ট, আই আন্ডারস্ট্যান্ড, বাট দিস ইজ এ হার্শ রিয়েলিটি। এনসিপির ফিউচার নেই বাংলাদেশে। দে হ্যাভ বিন এক্সপোজ, দেয়ার কনস্পিরেসিস হ্যাভ বিন এক্সপোজড। তারা এখন মানুষের কাছে নিন্দিত, ঘৃণিত এবং অগ্রহণযোগ্য একটা ফোর্স। এদের নিয়ে আর মাথা ঘামানোর কোনো দরকার নেই। সো এখন রাজনীতিতে যেটা দেখার আছে যে তারেক রহমান, বিএনপি ডক্টর ইউনূসের ফাঁদে পা দিলেন কিনা, তাদের এই লন্ডন বৈঠকের মাধ্যমে গৃহীত সিদ্ধান্ত ঠিক হলো কিনা। আর যেটা আমরা এখনো দেখতে পাচ্ছি না যে এর বাইরে বাংলাদেশের ক্ষমতার যে স্টেক হোল্ডার গুলো আছে তাদের কোনো কথা এখনো প্রকাশ্যে আমরা শুনিনি। অপ্রকাশ্যে অনেক ঘটনা ঘটছে, কিছু সংবাদ আমিও পাচ্ছি
কিন্তু সেই সংবাদগুলো আমি এই মুহূর্তে প্রকাশ করতে পারছি না, বা আমার উপর এক ধরনের অনুরোধ আছে যে আমি যেন সবকিছু না বলি। সুতরাং ওই যে স্টেক হোল্ডার যারা এখনো কথা বলছে না, এবং নেভার ফরগেট বাংলাদেশ আওয়ামী লীগ, দ্য লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, এই পার্টিটা এই মুহূর্তে কোথায় আছে, কেমন আছে, এটা ভেবে কিন্তু আপনি আয়েশে নিশ্চিন্তে ঘুমোতে যাবেন না। আওয়ামী লীগ ইজ অলওয়েজ দেয়ার, এবং খুবই শক্তিশালীভাবে এই আওয়ামী লীগ আছে। এবং আওয়ামী লীগ কখন কি করবে কি না করবে, এটা আমাদের আসলে দেখতে হবে। এটা এই তাদের আপাত নিরাপত্তা দেখে সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না। সুতরাং আমরা দেখি বিএনপি ঘরের মধ্যে আগুন জ্বলছে, সেই আগুন কিভাবে নেগায়। আহ নিশ্চিত রাজনৈতিক ভাগাড়ে যাবার পথে এনসিপি নেতারা কি করে, এবং অন্যান্য স্টেক হোল্ডার যারা এখনো মুখ খোলেনি বা অ্যাকশন শুরু করেনি, তারাই বা কি করে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক